নারীর প্রধান শত্রু, নারীর সর্বনাশী ও সর্বগ্রাসী। কথাটা মনে হতে ঝট করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম। কতটা পাষাণ ও নারীলোভী হলে একজন পিতা সন্তানের শর্ত ত্যাগ করে দিতে পারে অবলীলায়। এই কল্পনা করতে আমার দু কান ঝাঁঝা করে উঠল বিদ্যুতের গতিতে। সারা শীতল বরফখণ্ডে নেই আমি অবসাদগ্রস্ত তনুমন নিয়ে পা টেনে টেনে ঘরের পিছনে মাটির দাওয়ায় গিয়ে বসে পড়লাম। মা আর আব্বু বাবা ঘরের দরজায় এসে দাঁড়ালেন। তারা এতক্ষণ অপেক্ষায় ছিলেন ঘটনার সত্যতা জানার জন্য। আমি সবই জানালাম তাদের। বাবা চলে গেলেন আমার উপর বোবা দৃষ্টি নিক্ষেপ করে। বাবা মনে হয় আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পেলেন না। রাবু আমার পিঠের উপর সহমর্মিতার হাত রাখলো। মা দপ করে জ্বলে উঠল লণ্ঠন এনে। হায় হায় সুরে রাবুকে লক্ষ্য করে বলল, রাবু দেখেছিস কি অমানবিক, কি অমানুষের বাচ্চা, অমানুষ। দুনিয়ার বুকে আমি এই যে প্রথম দেখলাম সন্তানের আশা ছেড়ে দেয় কোনো পিতা, তাও কোনো বাধা, কোনো কারণ ছাড়াই। খাঁটি কথা হলো, রাজনকে সে নিলে পালতে হবে তো শিরিনের, তাই রাজি হয়নি। কি স্বার্থপর, কি হারামির ঘরের হারামি। আম্মা থামো তো, তুমি যেসব বলতেছো সে আশুর বাচ্চা, আশু কানে শুনতেছে, আর শুনলেই বা তার কি যায় আসে। এই কিসের থামাথামি? এ রাত না, ওঠ, বোরকা পর, থানায় যাব, 14 শিকের ভাত খাওয়াবো তারাই আমি। ঘরে বউ রেখে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার স্বাদ হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো। ও তার আগে তার মাকে ফোন দিয়ে কিছু কথা শোনাই, কেমন বেজম্মা পেটে ধরছে, কেমন শিক্ষা দীক্ষা দিয়েছে। আমি মাকে থামিয়ে বললাম, মা তাতে লাভটা কী হবে শুনি। মানুষ পরিবেশের কারণে বকে যায়, তাতে পিতামাতার কোনো দোষ থাকে না। এমন নজির তো আমাদের বাড়িতে আছে। ওনারা সবাই ভালো মনের মানুষ, খারাপ সেই মাত্র। আর এই পৃথিবীতে জোর করে সব হয়, কিন্তু কারো মন পাওয়া যায় না। আমি তার ওই প্রাণহীন অস্তিত্বের কাছে আজ যেতে চাই না, এবং তার ওই চামড়ার শরীরের পাশে আমার ছায়াটুকু যেন না পড়ে কখনো, সেটা প্রার্থনা করো। সুতরাং বিপদে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝে শুনে পা ফেলতে হবে। উত্তেজিত হলে লসের পাল্লাটা আমাদেরই ভারী হবে। রাবু জ্ঞানগর্ভ ধাঁচে বাজে, হ্যাঁ আম্মা ঠিক, আপা ঠিকই বলছে। কই যেন পড়েছিলাম, প্রীতির পাখি খুন হয় পুরুষের হাতে। আজ সেটার ফলে গেল আমার বোনের জীবন। আমি রাবুর হাতের পিঠে আমার হাতখানি রাখলাম সম্মতি জানিয়ে, এবং মাকে বললাম, যেই দেহের ভিতরে কোনো হৃদয় নেই, সেই দেহহীন দেহ নিয়ে হয়তো চলা যায় না, কিন্তু বাঁচা যায়। মা চলে গেলেন ভারী ভারী পা ফেলে। রাজন কান্না শুরু হয়ে গেল। রাবু চলে গেল তার কাছে। দিয়ে আমাকে বাঁচানোর আনন্দটুকু দিতে অসহ্যকর অপমান, ব্যর্থতা, গ্লানি, উপেক্ষা, যাতনা, অবসাদ, ক্ষোভ আমাকে পিষে ফেলছে অনিঃশেষ। কেমন নারী আমি! নিজের পুরুষটিকে নিজের করে আটকে রাখতে পারলাম না। উড়ে এসে জুড়ে বসে গেল তৃতীয়জন, দখল করে নিল পূর্ণ অধিকারে সসম্মানে। চিন্তা করতে গা গুলিয়ে আসলো আমার। তীব্র ঘৃণায় সারা শরীর রিরি করে উঠল, অনুভূতিগুলো অবশ হয়ে এলো। কিন্তু এমন হলে চলবে না, আমাকে রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে। না, তাকে পাওয়ার জন্য না, নিজেকে মজবুত করে তৈরি করার জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য, স্বপ্রতিষ্ঠ হওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, আমার সন্তানকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য। তার দুদিন পর বাবা মা রাবু সব বসলাম। বাবার দিকে চেয়ে বললাম, বাবা ও আমাকে নিতে চাইলো, আমি তার আর আমি যাব না তার জীবনে, এটাই ফাইনাল। কারো জীবনে উপেক্ষিত থেকে কোরমা কাবাব খাওয়ার চেয়ে মর্যাদার জীবনে থেকে শাক ভর্তা খাওয়া অনেক ভালো। গর্বের সুরে বলল আমার বাবা। বাবা 3 মাস হয়ে গেল, কাবিনের প্রাপ্য টাকা পাবই। সেই টাকার সাথে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো তুলে ফেলবো। পাশাপাশি আমার কিছু গহনা তো আছে, লাগলে সেগুলো বেচে দেবো। কি করতে চাস শুনি? সার্টিফিকেট তুলে কোনো চাকরিতে জয়েন হতে পারি, কিন্তু তা করলে রাজনের সমস্যা হয়ে যাবে কিছুটা। মা কয়দিকে সামলাবে, তাই ভাবছি ছোটোখাটো ব্যবসা শুরু করব। আমাদের পরিবারের সাপোর্ট হবে, যেহেতু আমি পরিবারের বড় মেয়ে, তাই দায়িত্ব কিছু আমাদের
উপরে কর্তব্য। কী ব্যবসা করবি তুই গ্রামে থেকে? কেন বাবা, আমাদের চৌরাস্তায় অনেক মেয়েরা নারীরা বিজনেস করছে না? তা অবশ্য করছে, তুই পারবি মা? বাবা, তোমাদের দোয়া থাকলে বিশ্ব জয় করতে পারবে। সেখানে কয়েকজনেই তো বিউটি পার্লার, কাপড়ের দোকান, ওষুধের দোকান, ট্রেন্ডসের, ফাস্টফুডের দোকান। আমার স্কুল লাইফের বান্ধবী আঞ্জুমানও তো ফাস্টফুডের দোকান চালাচ্ছে, এবং ভালোই চলছে। ও তো মাত্র ইন্টারমিডিয়েট পাস। মা, রাবু তোকে চেনে, তাহলে অনার্স পাস করে আমি কেন পারবো না? এবার মাস্টার্স কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, আমরা চিনি, সমন স্বরে বলল মা ও রাবু। বাবা, জব করলে অন্যের কমান্ডে চলতে হবে রুটিন মাফিক, আর বিজনেস করলে আমার ফ্রিডম থাকবে নিজে হাতে। রাজনকে নিয়ে অসুবিধা হবে না, তাকেও কেয়ার করতে পারবো। আর একটা বড় দিক হলো, কলেজ পাশ করে ফেললো রাবু সময় দিতে পারবে আমার সাথে। অনার্সে তেমন চাপ নেই, পড়াশোনার সাবজেক্ট বুঝে। আমার কথা শুনে রাবু খুশিতে টকবগিয়ে বলল, হ্যাঁ ইয়েস, আমি রাজি। বাইরে কাজ করতে আমার হেব্বি লাগে, ঘরের কাজ করতে বিরক্ত লাগে। মা পাশ থেকে ধমকে উঠল, হ্যাঁ, ঘরের কাজ করে কত উল্টায় ফেলছেন উনি। খাওয়ার পর এক থালা সরাতেই ওনার 10 মিনিট লাগে। এই কুইরা পয়দা করছি আমি। বাবা কিছুক্ষণ থম মেরে রইলেন পূর্ণ মুখাবয়ব নিয়ে, অতঃপর বললেন, আচ্ছা ঠিক আছে, মন যেমনটা যেভাবে যেটাতে সায় দেয় সেটাই কর, নয়তো সাইন করতে পারবি না। আমাদের চৌরাস্তা হলো শহরমুখী, এখানে বর্তমান বাজারে বড় অঙ্কের টাকা লাগবে। অ্যাকাউন্ট থাক, গয়নাতে হাত দিস না, আমি দেখি কত ম্যানেজ করতে পারি। তোর বাবা ঠিক বলছে, ওসব থাক। মা, তাহলে মাসে মাসে যে টাকা জমা দিতে হয় অ্যাকাউন্টে, তা এখন কই পাবো? আগে তো সেই দিত। তোর বাবা দিবে এখন? আমি আবেগপ্লুত হয়ে বাবাকে বলে বাবার হাত ধরলাম। বাবা আমার মাথাকে আলতো করে বুকের একপাশে চেপে ধরলেন, মাথায় হাত বুলিয়ে ভরসা দিলেন। আমার ভেতরটা বেশ হালকা লাগছে। এতদিন মনে হতো বহুকাল ধরে আমার কোনো আজন্ম শত্রু বৃহৎ আকারে এক প্রস্তরখণ্ড আমার বুকে জমিয়ে ফেলে রেখেছে। আমি দমবন্ধ হয়ে মারা যাব বুঝি। আজ বাবা ও আমার মা বোন মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে সেই বিশাল প্রস্তরখণ্ড সরিয়ে দিল। তার পরের দিন সকালে আমরা নাস্তা খেয়ে উঠলাম। মা রান্না জোগাড় করছে, নয়ন স্কুলে চলে গেছে, রাজন খেলছে মাটিতে বসে, বাবা বড় বাজারে গিয়েছে। আমার মোবাইল বেজেই চলছে। উঠে গিয়ে রিসিভ করলাম অবাক চোখে। আমার একমাত্র বড় যা লায়লা ভাবি ফোন করে। ফিচেল হেসে মনে মনে বললাম, এ- এতটা দিন খবর নেয়নি, এখন কোন দুঃখে সে আমাকে ফোন দিল। রিসিভ করলাম। হ্যালো ভাবি বলে সালাম দিতে ওপাশ থেকে ভেসে এলো জোরালো কান্নার। রত্না এক বাড়ায়, বাবা মরে যাচ্ছে, তোরও রাজনের কথা বলছে, আম্মা তোকে ফোন দিতে বলল, আল্লাহর দোহাই লেগে সব ভুলে একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ ইচ্ছা পূরণ কইরায় মন দ্রুত হয়। একদমই বললেন লায়লা ভাবি। আমি নমনীয় স্বরে বললাম, ভাবি সে আমাকে উকিল নোটিশ দিয়েছে, তার সামনে আসা কি ঠিক হবে? কান্নারত কণ্ঠে বলল ভাবি, ওরে আল্লাহ রে, এত কথা কেমনে বলি? সে নাই, ওই শিরিনও নাই রে বোন। এর ভিতরে কত কিছু ঘটে গেল, আল্লাহ সব তো বলবো তোকে, জলদি আয়। ভাবি, যত দ্রুত সম্ভব বাবাকে শেষ দেখার জন্য আমি আসছি রাজনকে নিয়ে। ভাবি ফোন রেখে দিল। আমি আহত কণ্ঠে মাকে বিষয়টি বললাম। মা বাবাকে মোবাইলে জানালো। বাবা যেতে বলল, তবে একা যেতে বারণ করলো, এবং এটাও বলে দিল মাকে সাবধানতা অবলম্বন করে যেন তাদের বাড়িতে থেকে, যেহেতু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন ও নাজুক। মা বলল, রাবুকে নিয়ে যা, রাজনকে রাখতে পারবে সে। তুই যেভাবে বললি তাতে বেশি সুবিধার ঠেকলো না আমার কাছে। রাবুকে ডাক দিয়ে যেতে বললাম আমার সঙ্গে। রাবু চঞ্চনিয়ে উঠল, বলল, আমি যাব না ভাই, মাফ করিস, আমার আজ জরুরি ক্লাস এসে করেছে। ওই কুত্তাদের বাড়িতে কে যায়? আমার মাথা বিগড়ে গেলে বাজে আচরণ করে ফেলবে ওদের সাথে। সো তার চেয়ে বেটার তুই নয়নকে নিয়ে যা, মাত্র 7-এ পড়ে ভোলা ভোলা নাদান শিশু, চুপচাপ থাকবে রাজনকে নিয়ে। আমি গোমরা মুখে মার দিকে চাইলাম। মা আমাকে ইশারা দিল চুপ থাকতে। রাবুকে বলল, নয়নকে আমার কাছে পাঠা, তুই যা তো ব্যারিস্টারি পড়তে। রাবু বিরক্ত কণ্ঠে মাকে বলল, আমি পারবো না যেতে, তোমার তো বেয়াই লেগে। আগের মতো হলে আমি কেন, আমরা সবাই চলে যেতাম, কিন্তু যেখানে আমার মেয়ের
ভাত উঠে গেল সেই সংসার থেকে, ওসব আজরালের দুয়ারে কে যায়? নয়ন মায়ের তাড়া পেয়ে পুকুর থেকে গোসল করে এলো। অল্পক্ষণে শার্ট প্যান্ট পরে নিল। আমি গোসল করে তড়িঘড়ি করে রেডি হলাম। মা রাজনকে রেডি করে দিল। বাবা বাজার থেকে এলাকার পরিচিত সিএনজি পাঠিয়ে দিল বাড়িতে। গ্রামের পথে ঘাটে শহরের মতো জ্যাম নেই, ভিড় নেই, জটলা নেই। তাই হোসনেপুর গ্রামে পৌঁছাতে আমাদের সময় লাগলো না। তাদের উঠানে একপাশে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ অনবরত ঘেউ ঘেউ করে ডাকছে। একটি কাক গলা ফাটিয়ে কর্কশ স্বরে ডেকে যাচ্ছে। ছোট ছোট কিছু বাচ্চারা ঢিল ছুঁড়ে মারছে তাকে তাড়াবার জন্য। আমি গলা উঁচিয়ে দেখলাম কাকটি স্থান পরিবর্তন করলো নিজের আত্মরক্ষার চেষ্টায়, তবে চলে গেল না। হয়তো অভুক্ত কুকুরটি বুঝতে পেরেছে আজ এই বাড়িতে মাংস রান্না হবে। ঘরের ভিতর থেকে গুমড়ে গুমড়ে কান্না আওয়াজ শোনা যাচ্ছে। রাজনকে দাদাকে ঘরের সামনে রুমের মাটিতে বড় একটা বেতের পটিতে শুইয়ে রাখা হয়েছে। বদ্ধ চোখে ওনার জরাজীর্ণ দেহখানি নির্জীবের মতো পড়ে আছে। আমি বাবা বলে হাউমাউ করে কেঁদে ফেললাম। পাশে একটি বাটিতে পানি ও চা চামচ রাখা ছিল। ওনার মুখে 2 চামচ পানি দিলাম। ধরা গলায় মিনতি করে বলল, বাবা, আমি রত্না, কখনো যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন আল্লাহর ওয়াস্তে। তারপর ওনার হৃদকম্পন থেমে গেল চিরতরে। সাঙ্গ হলো এক মানব সন্তানের ইহলীলা। বাড়িতে ওনার মুরব্বীরা ওনার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে দিলেন। আগেই প্রস্তুত রাখা একরাঙ্গা বিছানার চাদর দিয়ে ওনাকে আপাতমস্তক ঢেকে দিলেন। আমি ডুকরে কেঁদে উঠলাম। তবে জানি না আমার কণ্ঠর কথা শোনার কত শ্রবণ শক্তি ওনার ছিল কি না। তার আগেই কিন্তু রাজনের দাদি নয়নের কোল থেকে রাজনকে টেনে নিল। তার গালে কপালে অজস্র চুমু খেয়ে বলল, দাদু ভাই, দাদাকে দোয়া করে দাও, মাথায় হাত বুলিয়ে দাও। হলে রাজনের কচি হাতখানি তার দাদার মাথায় মুখে বুলিয়ে নিল বার কয়েক। মৃত বাড়ি, শোকের কলরব মুখরিত, চারপাশ মুখরিত। থেকে থেকে অশ্রু বিসর্জন দিচ্ছে রাজনের দাদি ও ফুপুরা। রাজনের 4 ফুপু, রাজনের বাবা সবার ছোট ও আদরের। অধিক স্নেহ মমতায় পেয়ে নাকি সে উচ্ছন্নে গিয়েছে তাদের ভাষ্যমতে। বাড়িতে সবাই উপস্থিত রয়েছে একজন ছাড়া। রহিমা আপা ঢাকা থেকে আসলে লাশ দাফন সম্পন্ন হবে। আমার ভাসুর শহীদ ও অন্যান্য বাকি আয়োজনে ব্যস্ত। শিরিনের পরিবার সবাই এসে তার মা বোনের জামাইয়ের জন্য আকুল হয়ে বিলাপ করছে। আমার বিশ্বাস ছিল শিরিন ও তার নব্য স্বামী রহিমা আপাসহ একসাথে আসবে, যেহেতু তারা তার বাসায় ছিল আমার জানা মতে। আমার বিশ্বাস উবে গেল। রহিমা আপা, তার স্বামী আর তার ছেলেমেয়েরা এলো ঢাকা থেকে। বাকি দুজন নেই। আমার চোখ কপালে উঠে গেল, হতবিম্বল হয়ে গেলাম। পারিবারিক বেদনার চেয়ে ব্যক্তিগত বেদনা ক্রোধ আমাকে ঘিরে ধরছে। লাশ দাফন হলো। বাড়ির অন্যদিকে রান্না হলো মৃত পরিবারের জন্য। নয়নের ক্ষুধা লেগে গেল, গাইগুই করছে আমার কাছে। পরে তাকে রাজনের চাচাতো বোন ভাত, মাংস, মাসকালাইয়ের ডাল এনে দিল টেবিলে। আমাকে রাজনের দাদি ও ফুপুরা জোর করে খেতে করলো। আমি বিপুল অনাগ্রহ প্রকাশ করলাম খেতে, এবং খেলাম না। শেষ বিকাল হয়ে গেছে। ঝিমানোর প্রকৃতির রোদে তেজ মৃদু হয়ে এলো। চলে যেতে হবে, সত্যিটা জানা জরুরি। আমি লায়লা ভাবিকে নিরালায় ডেকে জিজ্ঞেস করলাম, বাবার লাশ দেখতে তার ছোট ছেলে এলো না কেন? কেমন সম্ভব সে? লায়লা ভাবি আমার হাত ধরে বাঁশঝাড়ের পিছনে নিয়ে গেল। দুঃখ ক্ষোভ মিশ্রিত চাপানো স্বরে বলল, বাড়ি ভর্তির লোকজন, কেমনে বলি সব? সন্তান না, সন্তান শয়তান বলো ওই রিচারে। সংক্ষেপ কইরে বলি, বাড়িতে আসে নাই কারণ বাবা তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে দিছে রেজিস্ট্রি অফিস গিয়ে, ত্যায্যপুত্র করে দিয়েছে কাগজে কলমে। সবাই বলেছে তার মরা মুখ যেন না সে না দেখতে আসে। এটা কারণ তোমারে ছাইড়ে দিল সে, আর রাজনেরও চায় না তার জীবনে। আর বাকিটা হলো আজাদ ভাই নাকি বিদেশে থাকতে শিরিনের বিয়া ঠিক করছে ঢাকার কোন বাড়িওয়ালার ছেলের লগে। তো এখন সে পুরাই বেইজ্জতি হইল। উনি ঢাকায় গিয়ে কৌশলে শিরিন ও তারে খুঁজে বাইর করছে। তারপর লোকজন নিয়ে ইচ্ছে মতো নাকি মারলো। শিরিনেরও নাকি মারছে। দুজনে হাসপাতালে ভর্তি ছিল কতদিন। এখন নাকি নরসিংদীতে তার কোন বন্ধুর বাসায়। আমার কাছে তোর নাম্বার আছে, কখন কি হয় তোরে জানামু। আবার এরা 2 বোনের পরিবার
ফোনে ফোনে 2 গ্রাম থেকে কি যে তুমুল ঝগড়া হইতো, কি বাজে কথা বলতো একজন আরেকজনকে বলার মতো না। ভাবির কথা শুনে আমি তাজ্জব বনে গেলাম, বিস্মিত কণ্ঠে বললাম, কি বলছেন ভাবি? সব সম্পত্তি থেকে বঞ্চিত ত্যায্যপুত্র বেধড়ক মারধর, কি ভয়ঙ্কর অবস্থা! অবশ্যই এসব তার পাওনা, তাই পেয়েছে। যেমন কর্ম তেমন ফল, ঠিক ভোগ করেছে। জন্মদাতা পিতাকে না দেখতে পারার মতো দুর্ভাগ্য আছে এই পৃথিবীতে? ভাবি পরিতাপের সাথে দম ফেললেন, বললেন, সেটাই। তুই তো এখানে চলে যাবি, ভালো থাকিস। আমারে ভুল বুঝিস না, তোকে আমি নিজের বোনের মতোই জানি রে। ভাবি আপনার সাথে আমার কোনো কালেই দ্বন্দ্ব নেই, আর সেই পথও রইল না আর। আচ্ছা ভাবি, লুচ্চা কেন বললেন তারে? লায়লা ভাবি চোরের মতো লুকোনো এদিক সেদিক চাইলেন, ফিসফিস করে বললেন, তোর মায়ের কসম দিয়ে বলছি, আমার বিশ্বাসের অমর্যাদা করিস না ভুলো। তার চরিত্র সমস্যা আছে। সে তোকে বিয়ে করার আগে আমার শরীরের স্পর্শগত জায়গাগুলো বাজেভাবে হাত দিল সুযোগ পেতে। সত্যি বলতে একদিন জোর করে ধর্ষণও করেছে আমারে। তোর ভাই এটা জানে না, আমাকে সে হুমকি দিয়েছে, তাই ডরে বলিনি, চুপ মাইরা ছিলাম। আর সে তোর জীবনে নেই, তাই বলতে বাধ্য হয়েছি, তুই আরেকজনকে বিয়ে করে নিস বোন। ভাবির কাছে ও কথা শুনে আমার বমি আসার অবস্থা হলো। ধিক্কার, এমন জঘন্য হীন চরিত্রের মানুষ! ভাবি তার ও শিরিনের প্রেম নিয়ে কিছু বলতে গেলে থামিয়ে দিলাম। ভাবি সে আমার জীবনে অভিশাপ। তার নোংরা নিষিদ্ধ সুখের গল্প শুনে আমার বিশুদ্ধ সময়কে কলঙ্কিত করার কোনো রুচিবোধ নেই। মাঝে মাঝে আপনারে খবর দিব। ওদের সবার কাছে বলে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়িতে কাচারি ঘরের সামনে নেমে পড়লাম। নয়ন রাজনকে নিয়ে ঘরের দিকে চলে গেল, আমি বোরকা খুলে নিলাম। পুকুর ঘাটে গিয়ে মাগরিবের নামাজ পড়ে সময় উজু করে নিলাম। উঠে আসার সময় ঘাটে সেই পারুল ভাবির সাথে দেখা। উনি আমাকে দেখেই কেমন রহস্যভরা চোখে হাসলেন। বলে উঠলাম, আমি মরাবাড়ি থেকে আসলাম, মন বেজায় খারাপ। আর তুমি হাসছো ভাবি? ভূতে ধরছে নাকি? সেটা তোর বিষয়। আমি হাসি একটা কঠিন সুখবর আছে তাই। আমি কণ্ঠে দারুণ অনীহা প্রকাশ করে বললাম, চাইলে বলতে পারো, শোনা তেমন ইচ্ছে নেই, গেলাম। কাকা তোর বিয়ে ঠিক করছে? মস্করা নয় রত্ন। আমি এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালাম না, ধূপধাপ পায়ে ঘরের ভিতরে ঢুকলাম, নামাজ পড়ে নিলাম, তসবিহ গুনছি মৃত শ্বশুরের জন্য। মনটা হাহাকার করছে ওনার সান্নিধ্য কাটানো মুহূর্তগুলো স্মরণ করে। আহারে মানব জনক, ইহজগতে আমরা ক্ষণিকের অতিথি, তবু আমাদের দম্ভ অহমিকা স্বার্থপরতার অন্ত নেই। পারুল বাপির কথা গায়ে মাখলাম না, এর ফলে যখন যা আসে তাই বলে ফেলে। তামাশার বিষয়কেও পারুল ভাবি সিরিয়াস মুডে বলতে পারে। রাবু আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে বলবে তার ভাব তার মুখমণ্ডলে। বললাম, কিরে কিছু বলবি? কোন আকাম করছিস নাকি? রাবু ঈষৎ হেসে বলল, আপাতত বিয়ে আব্বা ঠিক করছে, আম্মাও রাজি, আমিও রাজি। নয়নকে আমরা হিসাবে ধরি না, রাজন তো লেদা। তুই কি আব্বা আম্মার পছন্দকে ইগনোর করতে পারবি? সব বিয়ের সানাই বাজবে, রাবু এবার নাচবে। আগে তো পিচ্ছি ছিলাম, কাদাকুদি করতে পারিনি, এবার খেলা হবে। আমি বোকা স্তব্ধ চাহনিতে কেবল ফেলিয়ে চেয়ে রইলাম রাবুর দিকে। জায়নামাজে বসা থেকে উঠে দাঁড়ালাম স্বাভাবিকভাবে, হাত লম্বা করে কষে একটা চড় বসিয়ে দিলাম লাবুর গালে। রাবু ভূত দেখার মতো চমকে উঠল অপ্রত্যাশিত কিছু ঘটাতে। এক হাত দিয়ে চড় খাওয়া গাল চেপে ধরল, জটপূর্ণ টলমল চোখে চাইল আমার পানে, নীরবে পা ঘুরিয়ে প্রস্থান নিল আমার সম্মুখ হতে। ছোট বোনকে চড় মেরেছি তা নিয়ে আমার মাঝে তেমন খারাপ লাগা কাজ করছে না, বরং ক্রোধের দাবানলে জ্বলছি আমি। 100 চুল্লি উত্তপ্ত অনলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে আমার অন্তরটা। কষ্টটা দলা পাকাইয়া হৃদয়ে অনন্তপুরে চিনচিন ব্যথা করে উঠল বুকের বাঁ পাশটা। কথায় আছে না, যাহা কিছু রটে কিছু না কিছু বটে। পারুল ভাবি বলল, রাবু বলল, তার মানে ব্যাপারটা আংশিক হলো সত্যি। অভিমান মনের ভিতর থেকে দরজা ভিড়িয়ে দিলাম, বিছানায় কাঁধ হয়ে পড়লাম। সূক্ষ্মভাবে চিন্তা করছি ও নিজেকে নিজে প্রশ্ন করছি, আমি কি বাবা মায়ের জীবনে বাড়তি বোঝা হয়ে গেলাম? আমাকে নিয়ে তাদের এতই অশান্তি,
আমার অনুমতি থোড়াই কেয়ার করে বাবা মা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিতে পারলো? কিভাবে? লাইভ আমার, ভালোটাও আমার, মন্দটাও আমার। তাহলে আমার মতামত এত গুরুত্বহীন হয় কিভাবে তাদের কাছে? আমি আবার নিজেই উত্তর মিলিয়ে নিলাম নিজের মতো করে। পরক্ষণে ফের ভেবে উঠলাম, যাই হোক, আমার উপরে কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এখনও ডিভোর্স কার্যকর হয়নি, সেখানে কিসের বিয়ে, কার সাথে বললেই হলো। আমি আগে স্বনির্ভর হব, বলার মতো একটা পরিচয় তৈরি করব, তার আগে অন্য কিছু আমার ভাবনায় আনতে রাজি নই আমি। সন্ধ্যায় বিদায় নিল বহু আগে। ঝড় বাড়ছে প্রকৃতির নিয়মে। পেটের ভিতরে ক্ষুধায় উৎপাত শুরু করে দিয়েছে বিক্ষিপ্তভাবে। উঠে গেলাম ভাত খাওয়ার রুমে। হাত থেকে ভাতের প্লেট পড়ে গেল। ঝনঝনে আওয়াজ শুনে মা উঠে এলো। বলল, আমি তোদের রুমের সামনে গেলাম, দেখলাম দরজা বন্ধ, তাই চলে এলাম। সে বাড়ির কি অবস্থা? এই হারামি দেখেছে তোকে? খাস নেই কেন সেখানে কিছু? মায়ের সব জিজ্ঞাসাকে জবাব দিয়ে অল্প বাক্যে চাপা সরে মা বুঝে নিল আমার মন খারাপের সেই বাড়ির পরিস্থিতির জন্য। মা বলল, আচ্ছা ভাত খেয়ে নে। মন খারাপ করে কি আর হবে? কপালের লিখন যায় না কো খণ্ডানো। এটা মুরব্বিগণ বলছে, সময় সব ঠিক করে দিবে। বাড়িতে আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে, যেমন অর্থকড়ি না থাকলেও, তাই কেউ পিছনে কানাঘুষো করলে আমাদের সামনে তেমন কিছু বলার সাহস পায় না। নয়তো তেমন পরিবার হলে মানুষ কত টিপ্নি শুনতে হতো। মা চলে গেল আমার সামনে থেকে। আমি ভাত খেয়ে উঠে গেলাম। এর এর বিষয়টা মাকে জিজ্ঞাসা করতে গিয়েও পারিনি। কথাটা বারবার গলা অবধি এসে কাটার মতো আটকে গেছে। কারণ এই ভেবে, মা যেহেতু নিজ থেকে বলেনি, আমি আগ বাড়িয়ে বলাটা ঠিক হবে নয়তো। ভাত খেয়ে উঠে নয়নকে আমার রুমে ডাকলাম। নয়ন আমার আদরে একমাত্র অনাকাঙ্ক্ষিত ছোট ভাই। এই কয়েকদিনে সেই নয়নকে একবার বুকে জড়িয়ে নেইনি, মমতার পরামর্শ দেয়নি, নিজে হাতে আগের মতো মুখে তুলে খাইয়ে দেয়নি। নয়নও কেমন দূরে দূরে রয়েছে আমার থেকে। জীবনের উপর আকস্মিক আঘাত হানা পরিস্থিতিতে নিজের বিধ্বস্ত জীবনের বিহাল দশা, সেখানে ভাইয়ের দিকে ফিরে চাইবার জো ছিল না। নয়নের মাথায় ও পিঠে বোনের স্নেহমাখা পরশ দিতে লাগলাম। তার পড়াশোনার খবর নিলাম। সবশেষে জিজ্ঞেস করলাম, রাবু বলল আমার বিয়ে, তুই কি এমন কিছু জানিস? নয়ন শুকনো মাটিতে হোঁচট খেলো যেন। আমার চোখের দিকে কৌতূহলী দৃষ্টি ফেললো। অবুঝের মতো করে বলল, না তো আপা, আমি এমন কিছু জানি না। আমি আর তুমি তো তোমার শ্বশুর বাড়িতে ছিলাম সারাদিন। তা ঠিক, তারপরে এমন কিছু শুনেছিস ভাই? আরে দূর না তো। আমি যাই, গেম খেলতেছি। তোমার জন্য আমি হেরে যাব নয়তো। নয়নের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বললাম, আচ্ছা যা। আর শোন, আমি এই কথা জিজ্ঞাসা করছি, এটা কাউকে বলবি না, রাবুকেও না। নয়ন ঘাড় হেলিয়ে সম্মতি জানালো, আচ্ছা বলবো না বলে। আমি নানাভাবে বাবা মার কথোপকথন আড়ি পেতে শোনার চেষ্টা করলাম, রাবুর বলা সত্যতা যাচাই করতে, কিন্তু এমন কিছু শুনলাম না। রাবুকে চল মারলাম আমি, সে মায়ের কাছে সেটা নিয়ে নালিশও করলো না আমার মনে, সব গড়ে মেরে রাখছে। রাতে শুয়ে গেলাম রাজনকে ঘুম পাড়িয়ে। আমার মাথায় বর্তমান কেবল একটা বিষয় ঘুরপাক খাচ্ছে লাটিমের মতো। তা হলো আমার ঘুরে দাঁড়ানো নিয়ে। ফেসবুকে লগ ইন করলাম বহুদিন পর। আঞ্জুমানকে মেসেজ দিলাম, তার মোবাইল নাম্বার চাইলাম। নাম্বার পেয়ে রাতে আঞ্জুমানকে ফোন দিলাম। মাঝরাত পর্যন্ত ওর সাথে কথা বললাম। সদ্য ঝড়ে তছনছ হওয়া জীবন কাহিনী পুরোটাই বললাম। পুরনো ক্লাসমেটকে লুকিয়ে লাভ কি? আজ নয় কাল সবাই জানবে রত্না ডিভোর্সি, রত্না সিঙ্গেল মাদার। আর্যমান সব শুনে বিমূঢ় হয়ে গেল। আশ্বাস দিল, আমি তোকে যেভাবে যা পারি হেল্প করবো, গুড়িয়ে যাইস না দোস্ত। তুই নিজ থেকে তোর লাইফে সব বলাতে আমার ভীষণ ভালো লাগছে। অনেকে আছে না, বলে না, ভয় পায়, তুই সাহসী, বর্বর, স্যালুট তোকে। আমি বললাম, সত্যি লুকোনোর মতো ভীরু কাপুরুষ নয় এই রত্না। সত্যি অপ্রিয় হলে সুন্দর, মিথ্যে প্রিয় হলো কুৎসিত। সত্যের একটা নিজস্ব ক্ষমতা আছে, আলাদা সৌন্দর্য আছে, হোক না যতই যা করুন। আঞ্জুমানকে শুভরাত্রি জানিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরদিন সকালে বাবার সাথে দেখা করলাম দোকানে যাওয়ার আগে। মা পাশে ছিল। বাবা, আমি কি বিজনেস করবে ডিসাইড করছি? খুব ভালো,
তা কী করবে বাবা? রাতে আমার কলেজ ফ্রেন্ড আঞ্জুমানের সাথে কথা বললাম, আমি পার্লার দেবো ঠিক করছি। মন্দ নয়, চৌরাস্তার শহরমুখী স্থান, চলবে ভালো। সেন্টার মতো নিতে পারলে তুই পারবি? টাকা পয়সার বিষয় কিন্তু মা। ইনশাল্লাহ পারবো বাবা। অনার্সে পড়ার সময় শখ করে বিউটি পার্লারে কাজ শিখছি না, এটাই আমার মন চাইছে। এতে সিকিউরিটি পাকাপোক্ত। লেডিস বিউটি পার্লারে মেল পার্সন নো অ্যালাউ। শুরুতে একজন বিউটিশিয়ান নিযুক্ত করবো। আঞ্জুমানের পরিচিত মেয়ে আছে নাকি? ও বললে, এছাড়া পাশাপাশি আমি তো বিউটিশিয়ানের কাজ জানি। আর কী কী কিনতে হবে ডেকোরেশনের জন্য তা ইউটিউব দেখে জেনে নেব। রাজনও আমার সঙ্গে থাকতে পারবে। বাসার মতো হয় পার্লারের সিস্টেম। ঠিক আছে, তুই প্রস্তুতি নে। এদিকে 3 মাস ঘনিয়ে এলো, সেই টাকাগুলো হাতে আসুক। আমি তো এখনই বলছি না বাবা, রুম পেতেও তো সময় লাগবে। আঞ্জুমানের রুম দেখবে আজ থেকে, তুমিও খোঁজো। আচ্ছা, আমিও পরিচিত লোক লাগিয়ে দেবো মার্কেট প্লেসের পাশে একটা রুম খোঁজার জন্য। বাবা চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, কী করব সেটা ঠিক হয়ে গেল। নয়তো অনেক নারী বা মেয়েদের এই সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় বহুদিন। কিন্তু ভেতরে আবারও একটা ধাক্কা খেলাম। কই, বাবা তো বিয়ে নিয়ে কিছু বললো না। তাহলে রাবু পারুলভাবে সিরিয়াস মুডে অমন কথাটা শোনালো বা কেন আমাকে? কিন্তু সত্যি হলে তো মায়ের কাছে অভিযোগ দেওয়ার কথা। এমন ভাবনায় আমার অনুভূতি ভোঁতা হয়ে গেল। মস্তিষ্ক কোনো কাজ করছে না। রাবু কলেজে চলে গেল। আমার সাথে কথা বলে না রাত থেকে। মা খেয়াল করেনি, নয়তো জিজ্ঞাসা করতো। ঠিক করলাম কলেজ থেকে বিকেলে ফিরে এসে নিরিবিলি জিজ্ঞেস করবো বিষয়টা। সেদিন অপরাহ্নের দিকে আমার মুঠোফোন বেজে উঠল। অচেনা নাম্বার। হ্যালো বলে সালাম দিলাম। ওপাশ থেকে নীরবতা ছাড়াই আর কিছু শোনা গেল না। কথা না বললেও ফোন দেওয়া মানেটা কি? অভদ্র কোথাকার। হালকা মেজাজে বললাম, কারো কাছে সারা জীবন অভদ্র থাকতে চাই, সেই সুযোগটাও তো মুহূর্তের জন্য পাইনি। কেবল বঞ্চিত করেই গেল সে আমাকে। চৌকিতে বিষম খেলাম। মাহমুদ ভাই, আপনি চুপ করেছিলেন কেন? মোবাইলে এই প্রথম তোর কণ্ঠ শুনলাম। ভারী মিষ্টি, ভারী কোমল, যেন সদ্য প্রস্ফুটিত হওয়া রক্তগোলাপ। মাশাআল্লাহ। আমি ইতস্তত বোধ করতে লাগলাম। মনে হলো মাহমুদ ভাই আমার লজ্জামনত রাঙা অধরখানি দেখে মিটমিটে আসলো। ঠোঁট কামড়ে বললাম, কি বলবেন বলেন। ভনিতা না করে বলি, তোর সব আমি শুনেছি। তোকে নিয়ে আমার অনুভূতি একই কেন্দ্রবিন্দু অবস্থান করছে, জন্মভর থাকবে। বিশ্বাস করানোর জন্য যে কোনো সত্য মাথা পেতে নিতে রাজি আছি। ভাগিনা হিসেবে রাজনকে তো এমনি স্নেহ করি। এখন তাদের মা ছাড়ার দায়িত্ব পেলে আমি নিজেকে সুখী মনে করব। আমি অতি আশ্চর্যিত কণ্ঠে বললাম, কি বলছেন এসব মাহমুদ ভাই? মাথা ঠিক আছে? নইলে হেমায়তপুরে যান, প্লিজ পান করি। একবার প্রসন্ন হ আমার প্রতি। পৃথিবীর সব পুরুষ এক নয়। যদি তাই হতো তাহলে তোর মা, আমার মা, কীভাবে যুগের পর যুগ একজন মানুষের ছায়া বেঁচেছে, সুখে আছে। মাহমুদ ভাইয়ের এই কথার মর্মার্থ উদ্ঘাটন করতে পারলাম সফলভাবে। আসলে তো জগতের সবাই তো যেমন ভালো নয় তেমনি সবাই মন্দ নয়। তবু দোনোমনো শুরু করলাম, আমি রাখছি মাহমুদ ভাই, ভালো লাগছে না। আচ্ছা, সময় নেই। আমি কাকার সাথে কথা বলবো, মাকেও জানাবো। সম্মতি ছাড়া। তোর সম্মতির ছাড়াই ভালোবাসার মূল্য কেউ না দিলেও জোর করে আদায় করে নিতে হয়। ন্যাড়া বেলতলে একবার যায়, বারবার নয়। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যক্তিগতপূর্ণ কণ্ঠে বলল মাহমুদ ভাই। এদিকে আমাকে প্রতিউত্তর দেওয়ার সুযোগটুকু দিল না তিনি। চট করে লাইন কেটে দিল মোবাইলে। আমি কেমন যেন গোপনে শিহরিত উঠলাম। এই অনুভূতি আমার পরিচিত, অতি চেনা। বিয়ের পর রাজনের বাবার কথা শুনলে, স্পর্শ পেলে এমন হতো। তির করে কাঁপতাম। গাছের কচি শাখা নেই। অবশ্য মাহমুদ ভাইয়ের কথা শুনে 2-1বার এমন হয়েছে। তখন ছিল আমার বাড়ন্ত বয়স। দৃষ্টি জুড়ে যাই দেখতাম সবাই ভালো লাগতো। কি মানুষ, কি ফুল, কি পাখি, সবই দুরন্তপনায় মেতেছিলাম রাত দুপুরে। থাক সেসব রোমাঞ্চকর বেলা অবেলার কথা নাই বা বলি, নয়তো লস্টালজিক হয়ে যাব। মুহূর্ত নিজের মনকে ব্যস্ত রাখার জন্য নানা আয়োজন করি, যেন মাহমুদ ভাইয়ের প্রস্তাবে টলে না দেয়। অবাক করার বিষয় হলো, মাহমুদ ভাইয়ের কথা মতো উনি এখনও কাউকে জানায়নি আমার কথা। তাইলে রাবুর কথা সত্যি। আমার বিয়ে কার সাথে ঠিক করলো বাবা মা? কার সাথে? উজানের ঢেউ 2য় পর্ব, পুরো গল্প প্লেলিস্টে।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।